নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার সংমিশ্রণের গানে গানে। আপনারা এই অনুষ্ঠানের প্রথম অংশটা আগের দিন দেখেছেন, আজকে দেখবেন তার শেষ অংশটুকু। আচ্ছা, এবার একটা কঠিন প্রশ্নে যাই। এতক্ষণ আমরা বেশ সুন্দরের মধ্যে ছিলাম আর কি। বলছিলাম আপনারা গানটাকে বেছে নিয়েছেন, খুব ভালো কথা। গান একটা প্রেমের প্রতীক, গান মনের মধ্যে প্রেম জায়গায় মনকে ভালো রাখতে সাহায্য করে। কিন্তু আমি মনে করি গানের পথটা খুব সাংঘাতিক, মানে জার্নিটা খুব কঠিন। আমরা যদি আমাদের অতীতকে দেখি, ঈশ্বর আমাদের বাঙালির দুটো ভান্ডারকে পূর্ণ করে দিয়েছেন। একটা হচ্ছে সঙ্গীতের ভান্ডার, একটা হচ্ছে সাহিত্যের ভান্ডার। সঙ্গীত বলতেই স্বর্ণযুগ আসবেই, মানে স্বর্ণযুগের গীতিকার, সুরকার, গায়ক, তাদের অবদান আমাদের কানে মনে গেঁথে আছে। কোনোভাবে আমরা সেটাকে দূর করতে পারবো না, চাইও না দূর করতে। মানে 8 থেকে 80 এখনো মানে কম বয়সীদের মধ্যেও তাদের একটা প্রভাব লক্ষ্য করা যায়, আমি তো করি। আবার ইদানিংকালে যদি দেখেন, ব্যান্ডেরও একটা প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ব্যান্ড করেছেন, এখানে মনে হয় না কি যে টিকে থাকাটা একটা খুব চাপের ব্যাপার। যদি আপনার আউটপুট সেরকম না আসে, তাহলে অচিরেই পথটা থেমে যেতে পারে, বা সেই চ্যালেঞ্জটাকে নিয়ে যেতে হবে। ব্যাপারটা তুমি তো চ্যালেঞ্জ বলছো, আমরা ব্যাপারটাকে চ্যালেঞ্জ হিসেবে নিই না। প্রথম কথা, তুমি যাদের কথা বললেন তারা, আমি আগেই বলেছি, হিমালয় সদৃশ পর্বতপ্রমাণ তাদের উচ্চতা, দূর থেকে তাদের দেখে মুগ্ধ হওয়া ছাড়া আমাদের কোনো উপায় থাকে না। তবে এর সূত্রপাত যদি বলতে হয়, তাহলে সেই রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করতে হয়। তিনি বলা যেতে পারে আধুনিক গানের প্রথম সার্থক রূপকার, আধুনিক গান এবং তার সুরে। রবীন্দ্রোত্তর যুগে যদি আসি, অনেক বড় বড় নাম আসবে। শরীর চৌধুরী আসবে, সুরেন দাশগুপ্ত আসবে, নচিকেতা ঘোষ আসবে। তুমি স্বর্ণযুগের কথা বলতে হেমন্ত মুখার্জি, মান্না দে, শ্যামল মিত্র, স্বর্ণ মুখার্জি, অনেক বড় বড় নাম আছে। তো এদেরকে সামনে দেখলে আমরা অনুপ্রাণিত হতে পারি। এদেরকে অনুকরণ করা অনেক দূরের ব্যাপার। আমরা গানটা করি ভালোবেসে। আমাদের সময়ে থেকে আমরা গান বাজনা করছি। হ্যাঁ, পরে তুমি যে ব্যান্ডের কথা বললে, ব্যান্ডে আসলে গান শোনাটা আমাদের একটা বড় ব্যাপার। মানে আমি যার কাছে গিটার শিখেছি, আমার গুরুজি, তিনি বলতেন যে তানসেন হতে গেলে আগে কানসেন হতে হবে। মজা করে বলতেন। কানসেন মানে লিসেনার, ভালো লিসেনার হতে। আমরা প্রত্যেকে কিন্তু গান প্রচুর শুনি, নিজের নিজের পছন্দ এবং আমাদের পছন্দগুলো একসাথে বসে সেগুলো আমরা একসাথে শেয়ারও করি। ফলে এতে আমরা একে অপরকে এনরিচও করি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শোনাটা আমাদের যেহেতু প্রাথমিক ভালোবাসা, বিভিন্ন জনরা, বিভিন্ন ধরনের গান বাজনা শোনা, সেইখান থেকে আমাদের আবার ইচ্ছে হলো যে আমরা কিছু করতে পারি, একটা গান তো তৈরি করতে পারি। যেমন আগে বললাম যে এটা অরিজিনাল গান তৈরি করা, এর যেটা মজা, এটা চ্যালেঞ্জ হিসেবে না, এটা একটা ভীষণ মজার ব্যাপার। ভালোবেসে করা, এই ভালো লাগাটা কিন্তু আমাদের প্রধান চালিকা শক্তি। তারপরে দর্শক শ্রোতা তারা শুনলেন, তাদের ভালো লাগলো, সেটা তো অবশ্যই আমাদের খুব এনথিউজ করে, খুব আমাদেরকে আনন্দ দেয়, পরের গানটা তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগায় বা উৎসাহ দেয়। কিন্তু প্রাথমিক জায়গাটা কিন্তু গানটা ভালোবেসে আমরা। আচ্ছা, এই যে গানগুলো আমরা যে কটা গান শুনলাম, আমার খুব ভালো লেগেছে। গানের কথাগুলো খুবই সুন্দর, মানে বাড়িয়ে বলছি না, মন থেকেই বলছি। গান লেখার কাজটা আমাদের টিমে আর কি, লেখার কাজ, মানে গানের তো অনেকগুলো পর্যায়ে আছে। প্রথমে গানটা এলো কথা হিসেবে, তারপর সেটাই সুরারোপ করা হলো, তারপর কণ্ঠস্বরটা মানুষের কাছে গিয়ে পৌঁছয়। তো এই কাজগুলো কারা করে থাকে? মানে বিশেষ কেউ আছে আমাদের টিমে যে এই কাজটা এই করে থাকে, এই কাজটা এই করে থাকে, নাকি ওটাও একটা টিম ওয়ার্ক? আমি বলি, এই কাজটা বেসিক্যালি অনেকেই এখানে গান লেখে, তো বেশিরভাগ গান পেশার লেখে, ঠিক আছে। আর কৃষাণ খুব মানে লেখালেখির ওপরে রয়েছে, বাকি প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট প্লে বা ভোকাল ছাড়া। তার সাথে সাথে কিছুটা পার্টিসিপেশন টানার রাজাদের থাকে, কিন্তু সব লেখাগুলো ফিল্টার হয়ে বেরোয় এসআর এর কাছ থেকে। বলি আসলে কি, মানে গান লেখাটা, তুমি যেটা বললে না, গান তৈরি হওয়ার পর্যায়টা খুব আমাদের কাছে আনন্দদায়ক নয়। গানটা লেখা হলো, এইবার ধরো এটাকে সুরে ফেলা হচ্ছে, কৃষাণ সুর তৈরি করছে, প্রীতেশ সুর তৈরি করছে, কখনো রানার ইনপুট থাকছে, কখনো আমি কিছু সাজেস্ট করছি। এইবার কথাটাকে মাঝে মধ্যে পাল্টে সুরের সাথে যাতে যায়, বা কখনো কখনো সুরকে গানের অনুগামী করা হয়, কখনো গানের কথাকে সুরের অনুগামী করা হয়। এই ব্যাপারটা বেশ একটা মজাদার ব্যাপার।
গানটা যখন হয়ে ওঠে ওই পর্যায়টা কিন্তু খুব আনন্দদায়ক এবং আমাদের কাছে খুব উত্তেজনাকর। এইটা করতে গিয়ে দেখেছি লেখালেখির ব্যাপারে আমি বললাম প্রথমেই আমাদের প্রত্যেকের মধ্যে একটা চেতনা কাজ করে যে আমরা যে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই সময়টাকে ধরার একটা চেষ্টা, সেই চেষ্টা কিন্তু লিড সিঙ্গার হিসেবে কৃষাণের মধ্যে আছে, একজন গিটারিস্ট হিসেবে রানার মধ্যে আছে, সেই চেষ্টাটা অ্যারেঞ্জার হিসেবে প্রতিষ্ঠার মধ্যে আছে, ইদানিং একটু একটু হাত পাকাচ্ছে কলমচি করছে রাজা তার মধ্যে আছে। কাজে লেখালেখির ব্যাপারটা যদি সেটা বললো বেশিরভাগ দায়িত্ব আমার থাকলো। আমার ভালো লাগে এই যে সবাই কিন্তু লেখালেখি নিয়ে ভাবে, এটা নয় যে ওই একজন গীতিকার যা লিখে দিল, একজন সুরকার তাতে যা সুর বসিয়ে দিল, একজন গায়কের সাথে গিয়ে দিল, যৌথ প্রয়াসই থাকে। যৌথ প্রয়াস, এই যৌথ প্রয়াসটা কিন্তু খুব মজাদার। হ্যাঁ, যৌথ প্রয়াসটা যে কোনো ক্ষেত্রেই দরকার। অবশ্যই প্রয়োজনে অশ্বিনের সাথে ব্যাট করতে পারে আর কি জন্য হয়তো কিপারকেও বোলিং করতে হলো। কখনো কখনো রানা ব্যাট করছে, কখনো মানে স্টার্টিং এ, কখনো কৃষাণ, কখনো এসআর, কখনো আমি, এইভাবে ঘুরতে থাকে আর কি। তো এইভাবেই গানগুলো তৈরি হয়। তারপরে ধরো আমাদের গান শোনার ধরো বব ডিলান শুনেছি, লেনন শুনেছি, তারপরে লেননের বিটলস শুনেছি, লেননের ইমাজিন গান শুনেছি, জন ডেনভার শুনেছি, ওরা পিঙ্ক ফ্লয়েড খুব শুনেছে। এরকম বেশ কিছু শোনার পরে ধরো আস্তে আস্তে আমরা আবার আমার এখানকার মানে ইন্ডিয়ান মিউজিক শুনছি, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনছি, ইন্ডিয়ান ক্লাসিক্যাল শুনছি। তারপরে ধরো যখন আমাদের কলেজে পড়ার বয়সে যখন প্রথম শুনলাম তোমাকে চাই, সুমন চট্টোপাধ্যায়, আমাকে বলছেন না তোমাকে তো চাই, তোমার মাধ্যমে স্ট্রেট কাট নিউজের দর্শকদেরও চাই। তো তোমাকে চাই শোনার পরে আমাদের মনে হলো যে না, গানের অন্যরকম একটা মুক্ত হাওয়া, একটা শুদ্ধ হাওয়ার একটা প্রবাহ হতে শুরু করলো। তারপরে পরে সুমন চট্টোপাধ্যায়কে অনুসরণ করেই বলতে পারো বা তার দ্বারা অনুপ্রাণিত হয়ে বলতে পারো, আর অনেক এলেন, তারা প্রত্যেকেই প্রথিতযশা, প্রত্যেকেই নিজের নিজের জায়গা দিয়ে। তারপরে ধরো পাশাপাশি মহিনের ঘোড়াগুলি, গৌতম চট্টোপাধ্যায়, তার গানগুলো আমাদেরকে তখন মনে হয় এভাবে তো ব্যান্ড করা যায়, মানে ফিল্ম মিউজিক বেসিক বাংলা গানের পাশাপাশি ব্যান্ড সঙ্গীতের যে একটা আলাদা ধারা বা একটা পরিচিতি হতে পারে, এই ধারণাটা তো গৌতম চট্টোপাধ্যায় দিলেন মহিনের ঘোড়াগুলি থেকে। আরো ছিল সে সময় তো অনেকগুলো ব্যান্ড ছিল, নগর ফিলোভেল ছিল, নগর বাউল ছিল, এরকম অনেকগুলো ব্যান্ডের কথা আমরা জানতে পারি। কিন্তু মূলত গৌতম চট্টোপাধ্যায়, মহিনের ঘোড়াগুলি এগুলো এসে প্রতিষ্ঠা করলো। সেই গানগুলো শুনতে শুনতে অনেক ব্যান্ডের মনে হয়েছে না এই একটা প্যারালাল বা বাংলা গানের ধারা তৈরি করা যেতে পারে। তো সেই জায়গা থেকে বলতে পারো বর্ধমানের মতো মফস্বলে বসে আমাদের এই প্রয়াসটা কতটা সার্থক সেটা সময় পড়বে, কিন্তু আমরা কিন্তু ওই চ্যালেঞ্জটা লেন না, আমরা কিন্তু গানটা ভালোবেসে করি, আমরা নিজেরা গাই, নিজেরাই বাজাই, নিজেরা শুনি, পাশে যদি কেউ শোনে ভালো কথা, সেরকম একটা জায়গা থেকে গান বাজনা চলছে। শুনেই ভালো লেগেছে, সেই জন্যই আপনাদেরকে এখানে আজকে ডেকে এনেছি। আশা করি আমাদের দর্শকরা শুনছেন, তাদেরও ভালো লাগবে। চলুন আবার একটা গানে যাওয়া যাক। আচ্ছা, তাহলে এই সময় আমরা একটা কাজ করি, ওই বব ডিলানের একটা গান সবাই খুব শুনেছে, যে গানটা সমুদ্র পরে করেছিল, ওই আমির রোশন, ওই অ্যান্সার ইজ ব্লোয়িং ইন দ্য উইন্ড। ওখানে বেশ কিছু প্রশ্ন উনি করেছেন, মানে খুব অসম্ভব চোখা প্রশ্ন, যেগুলো প্রাসঙ্গিকতা আজকে বাজে। ধরো how many times can a man try to pretend that he just doesn't see? এরকম কিছু প্রশ্নও আমরা করার চেষ্টা করেছি আমাদের সময়টাকে ধরে। প্রশ্ন আমরা হ্যাঁ পৃথিবী বুদ্ধির হাতে জটিল হয়েছে, ভালোবাসা হয়েছে সরল, বিশ্বাস প্রজাকে মুক্ত করেছে অবিশ্বাস।
এরপরে মমি বলে একটা গান আছে, একটা পার্ট আমরা কিছু কিছু করে করছি। মমি গানের একটা ছোট্ট একটা পার্ট। আমার ঘুড়ি জড়িয়েছে গাছে, শুধু ছিঁড়ে আমি বাড়ি ফিরে গেছি। আমার ঘুড়ি জড়িয়েছে গাছে, শুধু ছিঁড়ে দিয়ে আমি বাড়ি ফিরে গেছি। সম্পর্কের মৃতদেহ আগলে না রেখে আমি মমি করে রেখে দিয়েছি। আমি মমি করে রেখে দিয়েছি। আমি মমি করে রেখে দিয়েছি। এরকম একটা গান হয়েছিল। আর একটা গান এই প্রসঙ্গে করা যায়, একটা প্রতিবাদের গান। এই সময় তো চারিদিকে যা দেখতে পাচ্ছি, মানে সমাজের মূল তালিকার সাথে লোভ হয়ে গেছে দেখতে পাচ্ছি। কিন্তু মানুষ তো স্বপ্ন দেখে, ভালোভাবে বাঁচার স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্নটাই কখনো আমাদের অজান্তে লোভ হয়ে যায়। এইটা নিয়ে একটা ভাবনা চিন্তা করে গানটা। আর একটা বিষয় হচ্ছে গানটাতে আমরা একটু র্যাপ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছি। কতটা উতরেছে সেটা স্টেট কার্ড নিউজের দর্শকরা বলবেন। গানটা হোক, এটা স্বপ্ন নাকি লোভ নেই। স্বপ্ন নিয়ে বাঁচে গান শহর, আর এই স্বপ্নটাকে বেঁচে অসুখ। আর আকাশ
আজকে আড্ডা মেজাজে বসেছি, মাত্র দুটো গিটার, একটা কাহন, এসব নিয়ে বসেছি। গানগুলো ফুল স্কেলে যখন আমাদের টেক হয়েছে তার তো ফ্লেভার আলাদা হয়। তো গানটার পুরো ফ্লেভার পেতে গেলে গানটা শুনতে হবে, যে গানটা রিলিজের সবকটা গানই রিলিজ আছে। দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ থাকবে, বিশেষ অনুরোধ থাকবে, গানগুলো আপনারা শুনুন, মতামত দিন, ভালো লাগুক খারাপ লাগুক যেমন লাগুক মতামত দিন, আমরা আপনাদের মতামতের প্রত্যাশায় থাকি। আর আরেকবার স্ট্রেট কাট নিউজের দর্শকদের কাছে আরেকবার বিশেষ অনুরোধ, আমরা যেমন স্ট্রেট কাট কথা বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি, আপনারা স্ট্রেট কাট কথাই বলবেন, গান সম্পর্কে মতামত দেবেন। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই স্টেজ শো করেন, অনেক খবর আছে আমার কাছে। দর্শকদের জন্য আমি একটা অনুরোধ রাখছি আর কি, যে এমন তো হতেই পারে বা হয় বিভিন্ন জায়গায় স্টেজ শোতে গেলেন, এবার একটা গানের রিকোয়েস্ট বারবার আসতে লাগলো, বিভিন্ন জায়গার কথা বলছে, বিভিন্ন জায়গায় যখন গেছেন এরকম কি হয়েছে যে কোনো একটা গানের রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার আসছে, সেই গানটা যদি আমাদের দর্শকদের জন্য এখন রাখেন? গানের রিকোয়েস্ট আসে, এক্ষেত্রে একটা ঘটনার কথা মনে পড়ছে। আমরা যখন একটা অনলাইনে শো করেছিলাম কোভিড পিরিয়ডে, তো তখন সমাজ মাধ্যমে বেশ কিছু শো হচ্ছিল, আমরা একটা শো করেছিলাম। সেখানে শুধু লিভারপুল থেকে একজন প্রবাসী ভারতীয় বাঙালি, সে আমাদের গানগুলো শুনে একটি গান, মধ্যবিত্ত একটি গান শোনার পরে সে একটা মন্তব্য করেছিল। মন্তব্যটা বেশ আমাদেরকে খুব উত্তেজিত করেছিল। মন্তব্যটা ছিল এই যে, আমি বিটলসের জন্মভূমি লিভারপুলে বসে আছি আর বর্ধমানে বিটলসের গান শুনছি। এটা একটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি ছিল। তো যে গানটা নিয়ে তুমি বলছিলে, এই গানটা না একটা মধ্যবিত্ত যে কনসেপ্ট, মানে মধ্যবিত্ত সমাজের মধ্যবিত্ত তরুণ চালিকা শক্তি, সেই মধ্যবিত্তের হাতে বা মধ্যবিত্তের স্বপ্ন, মধ্যবিত্তের হতাশা, মধ্যবিত্তের ভণ্ডামি, মধ্যবিত্তের যাবতীয়, এটা নিয়ে আমরা একটু একটা গান নিয়ে ভাবনা চিন্তা করেছিলাম। গানটার নাম মধ্যবিত্ত। গানের কিছু কথা, সেগুলো আমার মনে হয় এখনো দর্শকদের কাছে কথাগুলো প্রাসঙ্গিকতা বলার জন্য বা বোঝানোর জন্য বেশি কথা খরচা করা দরকার নেই, সরাসরি গানটা চলো মধ্যবিত্ত। আমরা প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, আর খুব সামান্য অংশই বাকি আছে। তো আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম আপনার কাছ থেকে যে আপনারা সব ধরনের গান করে থাকেন, বিভিন্ন আঙ্গিকের আর কি চেষ্টা করছি। হ্যাঁ, তো একটা বাউল আঙ্গিকের গান যদি আমাদের দর্শক। হ্যাঁ, বাউলও চেষ্টা করেছি। দেখো, বাউলটা তো একটা বিশেষ একটা জীবনচর্যা। আমরা তো কেউ জীবনচর্যায় বাউল নই, কিন্তু বাঙালি মানেই বাউল গানের রসে শিখতে হবে। হ্যাঁ, আর বাউল গানের সঙ্গে আমাদের রবীন্দ্রনাথ থেকে শুরু করে আজ পর্যন্ত মানে নগরবাসী মানুষেরও সেই গ্রামের মানুষের মেঠো সুর, বাউল, ভাটিয়ালি সবই আছে। তো আমরা এখনো পর্যন্ত চেষ্টা করেছি বাউল গানের যে মূল তত্ত্ব যতটুকু আমরা আমাদের মতো বুঝতে পেরেছি, আর বাউল গানের সুরের যে রস তাতে একটু জানিত হয়ে একটা গান করার চেষ্টা করেছি। সেই গানটা একটু করি, তারপরে আমরা ওই মাছের কাঁটা গান করি।
জয়দেবের মেলার মধ্যে আছি, অসাধারণ। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি, একদম শেষে আর কি বলবো। তো আপনাদের পরবর্তী পরিকল্পনা সম্পর্কে যদি কিছু বলে। পরিকল্পনা দেখো, আমাদের তো একসাথে হলে গান বাজনা হয় এবং গান হয়েই ওঠে, গান হতেই থাকে। আমাদের বেশ কয়েকটা গান সামনে তৈরি করার পরিকল্পনা চলছে, যেমন এই গত 1 মাসের মধ্যে 2টো গান হয়ে গেছে। এই ব্যাপারে যেহেতু মূল দায়িত্বে থাকে প্রীতিশই বলুন। প্রচুর কাজ আছে হাতের সামনে, ঠিক আছে, প্রচুর লিরিক্স, প্রচুর সুর পড়ে রয়েছে অনেক দিন ধরে। তো লাস্ট 1.5 years হয়ে গেল আমাদের খুব একটা বেশি অ্যাক্টিভ থাকতে পারিনি কারণের সাথে, বাট আবার হয়ে গেছে শুধু। আগামী দিনে অনেকগুলো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করবো, একদম ডিসাইডেড। সবাই যে যার কাজের মধ্যে থেকে সময় খুঁজে বের করে নেবো, খুঁজে বের করে কাজ করবো, কাজ হবে, আসবে, সবাই দেখবে। আমরাও আশায় রাখবো নতুন নতুন গানের, নতুন নতুন সুরের। সেক্ষেত্রে শেষে যাওয়ার আগে বলি যে স্ট্রেট কাট নিউজের দর্শকরা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলকে সবার মধ্যে ছড়িয়ে দিন। এই চ্যানেলের মাধ্যমে মফস্বল বর্ধমান তথা বাংলার কৃষ্টি সংস্কৃতি যেভাবে ছড়াচ্ছে তাতে আমরা খুব গর্বিত, খুব কৃতজ্ঞ। আমাদের গান শুনুন, সবারই গান শুনুন, গানে গানে থাকুন। আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে সংস্থার পক্ষ থেকে আমরা সবাই ভালো থাকবেন। নমস্কার, এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম সুকান্ত প্রামাণিক।